প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কবি মাহবুব হাসান। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের হাতে রাখা হবে না মারণাস্ত্র। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। দৈনিক যুগান্তর, ইসির জরুরি বৈঠকের সিদ্ধান্ত, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। শেখ হাসিনা জুলাই হত্যার মাস্টার মাইন্ড, 5 অভিযোগকে তদন্ত প্রতিবেদন। দৈনিক সমকাল, নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ, গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা, প্রথম তদন্ত প্রতিবেদন জমা। প্রধান উপদেষ্টা বললেন, স্বাস্থ্যসেবার মান 25% উন্নতি সম্ভব। কালের কণ্ঠ, বিপুল অর্থ পাচারে 7 স্টার গ্রুপ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। বাংলাদেশ প্রতিদিন, হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, প্রধান উপদেষ্টা বললেন, জবাবদিহি ও শৃঙ্খলা প্রয়োজন চিকিৎসা খাতে। মানব জমিনের শিরোনাম, নয়া বিতর্কে এনসিপিতেই চাপানো উত্তর, এক এজেন্সির হাতে জিম্মি মধ্যপ্রাচ্য রুট, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। দেশ রূপান্তর, হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত, জনগণই পারে দল মুছে ফেলতে, বিশ্লেষকদের মত। আমার দেশ, হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ, মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনার হাতে। আমাদের সময়, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, যে কোনো তৎপরতা হবে অবৈধ। মোবাইল কোর্টের ক্ষমতা চান সিভিল সার্জনরা, পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবা দিন প্রধান উপদেষ্টা। কালবেলা শিরোনাম, জামায়াতের দাড়িপাল্লার কি হবে, হাসিনা এই গণহত্যার নির্দেশদাতা, হঠাৎ কেন ঢাকা ছাড়লেন পাকিস্তান হাইকমিশনার। খবরের কাগজ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, শেখ হাসিনা হত্যার নির্দেশদাতা, পাচার করা অর্থে বিদেশে রাগঢাক ছাড়াই মেঘনা গ্রুপের বিনিয়োগ। করতোয়া, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ 5 অভিযোগ। দৈনিক জনকণ্ঠ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, রাতে ইসির কমিশন সভায় সিদ্ধান্ত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি। র্যাব পুনর্গঠনে কমিটি, পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র। আপনি শিরোনাম শুনলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা পুরনো খবর, কিন্তু নতুন খবর নেই, নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ। হ্যাঁ, খবরটা পুরনোই, তবে আলোচিত। বহুবার বহু রাজনৈতিক নেতারা আলোচনা করছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে সে কথাগুলোর ব্যাকগ্রাউন্ডে আমরা জানি, সবাই জানি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যে ম্যাসাকার করেছে, জনগণের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, 2000-এর মতো লোক হয়েছে, 20-22 হাজার লোক আহত হয়েছে, যেন এখন মানবতারও জীবনযাপন করছে। এইসব অপরাধের কারণে সবাই দাবি করছিল, সব দল অবশ্যই করেনি, এই দিকের যে ততগুলো দল আছে তারাই করে। ইভেন বিএনপির প্রথম থেকে নিষিদ্ধ করার কথা বলেনি, কিন্তু সর্বশেষ অবস্থায় তারাও চেয়েছে যে আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে হোক, এবং যে জিনিসটা আজকে দেখতে পাচ্ছি সেটা আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে এসে এটা তাদের যে নিবন্ধন সেটা বাতিল হয় না, স্থগিত হয়েছে। এটা বুঝতে হবে যে বাতিল হওয়া জিনিস আর স্থগিত আলাদা জিনিস। কিন্তু আপনি তো জানেন যে এই যে আমাদের জামায়াতে ইসলামী বাংলাদেশ, এটা কিন্তু নিষিদ্ধ দল। গত সরকার, হাসিনা সরকার কিন্তু তাকে নিষিদ্ধ করেছে একজন সন্ত্রাসী দল হিসেবে। ইভেন হাসিনা সরকার কিন্তু বিএনপির বিরুদ্ধেও বলেছে যে ওইটা একটি সন্ত্রাসী দল, এদেরকে নিষিদ্ধ করা উচিত, কিন্তু করে নাই, শেষ পর্যন্ত করেনি, তার কার্যক্রমকে স্থগিত করতে পারেনি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী কিন্তু কার্যক্রম চলছে, অথচ দলটি নিষিদ্ধ। তার মানে কি? সেখানেও হাজার হাজার লোক যাচ্ছে, তাদের বক্তব্য শুনছে, এটা করছে ওটা করছে, কিন্তু তারা নিষিদ্ধ একটি দল।
এতে জনগণের ভিতরে তাদের যদি শেকড় থাকে, বিশ্বাসের শেকড় থাকে, তাহলে তাকে নিঃশ্বাস মানে করা যায় না। আর আওয়ামী লীগের যে স্থগিত করেছে সেটার পেছনে যে কারণগুলো আমরা জানি, জনগণ জেনে গেছে এবং জনগণ চোখে দেখেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কি কি করেছে, কীরকম পদক্ষেপগুলো নিয়েছে। আমাদের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তিনিও বলেছেন যে মাস্টার মাইন্ড হলো শেখ হাসিনা, মানবতাবিরোধী অপরাধের হুকুমদাতা মাস্টার মাইন্ড শেখ হাসিনা। এবং তার সঙ্গে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল, আইনমন্ত্রী ছিল, এবং তার যারা মানে সত্তা যাকে বলে যে ইয়েগুলো, এই জন্যই দেখবেন যে আজকে যে স্থগিত করেছে তার পেছনে সংগঠন, সহযোগী সংগঠন, সত্তা বলতে যেটাকে বলেছে সেটা হলো যে তাদের মাস্টার মাইন্ড হিসেবে তাদের সঙ্গে আছে, কার্যক্রমের মধ্যে ছিল, তাদেরও নিষিদ্ধ করেছে যে কোনো রকম কার্যক্রম চালাতে পারবে না। কারণ তারা যে কাজ করেছে তার অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই দলের নিবন্ধন স্থগিত থাকবে। আপনার কি মনে হয় বিচার কতদিন? বিচারের একটা লম্বা প্রসেসের বিষয়। এটা তো আজকে মানে হাসিনা অপরাধী তাকে ফাঁসি দিয়ে দাও এরকম কোনো মানে আসবে না। কারণ বিচার একটা ধীর স্থির দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে ধীর স্থির, এবং এটা ন্যায় কি অন্যায় হবে সেগুলো সমস্ত বিচার করে তারা বলবেন যে হ্যাঁ তিনি অপরাধী, তারা বলবেন না তিনি অপরাধী না, তারা বলবেন যে হ্যাঁ এই দল হিসেবে এইটা সন্ত্রাসী দল, কিন্তু তার যে মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে তিনি এটার নিবন্ধন কি বলে নির্দেশদাতা, এটা প্রমাণিত হয়নি, এরকম বলেও হয়তো তাকে মানে করতে পারে। আবার এটাও তো বলেছে যে তার যে টেলিফোনিক হুমকি বা টেলিফোনিক যে কথাবার্তা, যে নির্দেশদাতা, সেগুলো ওনারা পেয়েছে। এই জন্যেই যারা শাসক গোষ্ঠী তাদের উচিত কি করবেন কি করবেন না, টেলিফোনে হুকুম দেবেন কি দেবেন না, বলা উচিত যে মানুষকে হত্যা করা যার দায়িত্ব শপথ করে নিয়েছেন, ওথ যখন হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষের দায়িত্ব সরকার প্রধান আমি শপথ করেছি হ্যাঁ নেন, তাহলে তিনি আপনার ক্ষমতায় থাকার জন্য আপনি কেন নির্দেশ দেবেন বা হত্যার রাজনীতি করতে পারেন না। তার মানে উনি স্ববিরোধী, তিনি কি বলে শপথ ভঙ্গ করছেন। এই যে শপথ ভঙ্গ করছেন এটার কোনো মূল্য নাই। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পরবর্তী যে শাসক গোষ্ঠী আসবে তারা যেন এই শপথ না করেন, না ভুল না, এটা এই শপথ যেন ভঙ্গ না করেন। যদি শপথ ভঙ্গ করার সঙ্গে সঙ্গে তার শপথ হয়ে যাবে, বিলোপ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই কথাটা আমরা কেউ বলি না, বলতে পারি না। এনসিপি ৭১-এর মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী তাদেরও ক্ষমা চাইতে হবে বা তাদের ব্যাখ্যা দাবি করেছে। হ্যাঁ, ব্যাখ্যা যাবে, এই দেশের প্রত্যেকটা লোকই আপনার সে ব্যাখ্যা দাবি করতে পারে। ৭১-এ যে ঘটনা ঘটেছে, ধরেন ৩০ লাখ কি পাবেন আপনি? পাবো কি পাবো না সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো যে আপনাকে দাবিটা জানাতে হবে। ৭১-এ পাকিস্তানি সামরিক সরকারের সঙ্গে, সেটা তখন ছিল জামাতে ইসলাম পাকিস্তান, তারা যে সহযোগিতা করেছিল এবং গণহত্যার সঙ্গে তারা যে সামিল ছিল, তারা যে কার্যক্রমের ভিতরে ছিল, সেটা তো প্রমাণিত, এটা তো অপ্রমাণের কিছু নেই, এটা বিশ্ব মানবতারাই জানে, মানুষই জানে। তো তার জন্য তাদের অবশ্যই ব্যাখ্যা দেওয়া উচিত। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এটা মনে রাখতে হবে যে ইসলামী দল মানে ইসলামী দল না, এটা রাজনৈতিক সংগঠন, এটা বুঝতে হবে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তারা ভুল করতেই পারে, তাদের চিন্তাকে নতুনভাবে সাজাতে পারা উচিত, সময়ের সঙ্গে সঙ্গে তাকে নতুন রূপে তার আত্মপ্রকাশ করা উচিত। কারণ আমি ওন করি না ৭১-এর জিনিসটা, এই বাংলাদেশ জামাতে ইসলাম ওন করে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অপরাধ স্বীকার না করে
71-এর ঘটনা ধারাকে সম্পর্কে তারা ব্যাখ্যা না দিয়ে জাতির কাছে তারা কিন্তু রহস্যময় আচরণের অধিকারী হয়েছে। তাতে বলা উচিত যে এই জামাতে ইসলাম আর পাকিস্তানে জামাতে ইসলাম যেটা তারা সহযোগিতা করেছিল, তারা এক নয়। তখনকার মানুষ আর এখনকার জামাতে ইসলামের মানুষ এক নয়, এই ব্যাখ্যা তারা ইজিলি দিতে পারে। কিন্তু সেই সঙ্গে বলতে পারে যে হ্যাঁ, যেহেতু এই সংগঠনটি একটা আন্তর্জাতিক সংগঠন, এটা জামাতে ইসলামী হিন্দ বা ভারত, নিখিল ভারত জামাতে ইসলাম এরকম নামে ছিল, পাকিস্তানেও সেই রকম ছিল, বাংলাদেশে পরে জামাতে ইসলাম বাংলাদেশ বলে নিবন্ধন নিয়েছে। কিন্তু এইটা আন্তর্জাতিক একটা সংগঠনের অংশ। সেই অংশের হলেও যারা যেহেতু ওই নামটা গ্রহণ করেছে, ওইটা ওন করে, তাদের উচিত এটার ব্যাখ্যা দেওয়া এবং মানে ওই ঘটনার জন্যে, সেই সময়ের জন্যে ক্ষমা প্রার্থনা করা উচিত। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল এই প্রথম বোধ করি একটি সম্মেলন হলো, ডাক্তারদের সম্মেলন। তো সেখানে তিনি বলেছেন যে ডাক্তাররা ঠিক হলে স্বাস্থ্য সেবা শতকরা 25% উন্নতি সম্ভব। শতকরা 25 কেন? শতকরা 25 এই জন্যে যে আমাদের নৈতিকতায় যে শিক্ষক মানে যে ডাক্তারি পেশায় যারা জড়িত আছেন তাদের বলা হয় মানবতার সেবক। হ্যাঁ, রোগ মালাই তো আমাদের থাকতেই পারে, আছে, কিন্তু আপনি ন্যায়সঙ্গতভাবে যে জ্ঞান অর্জন করেছেন এবং সেই জ্ঞান অর্জন করতে হলে জাতি আপনার জন্য কত টাকা খরচ করেছে আপনি কি সেটা মনে রাখেন? আপনি যদি ডাক্তারি পেশাকে যদি কেউ আত্ম উন্নয়নের বিষয়ে মনে করেন, এটা ঠিক না। ডাক্তারি পেশাটাই হলো সেবামূলক এবং জাতিকে সেবা দেবেন এই মনোভাব নিয়ে তো জাতি তার আপনাদের শিক্ষায় বিনিয়োগ করেছে, জনগণের টাকা বিনিয়োগ করেছে। তার সেই মানে এই বিনিয়োগকৃত অর্থের আপনি পাওনাটা পরিশোধ করবেন না? আপনাকে ধরেন টাঙ্গাইলের কোনো একটা থানায় আপনাকে নিয়োগ করা হলো, যেতে চান, হ্যাঁ, আপনি যাবেন না কেন? বা ওইখানে জয়েন করবেন, জয়েন করার পরে টাঙ্গাইল শহরে এসে থাকবেন অথবা ঢাকা শহরে চলে আসবেন, আবার যাবেন, সপ্তাহে হয়তো 2 দিন থাকবেন, 3 দিন থাকবেন এবং করবেন না, সেবা করবেন না। আবার তবে এইটা একটা ভালো ব্যাপার যে সিভিল সার্জনদের এই প্রথম সম্মেলন হলো। হ্যাঁ, এইটা ভালো ব্যাপার। তো আমাদের বহু আছে, এইরকম বহু আছে। এই যে আপনাদের আমাদের যে ডিসি সাহেবদের সম্মেলন হয় প্রতি বছর হয়, এখন আগে তো এটা ছিল না। আমরা তো 72 সন থেকেই দেখেছি। মানে আপনি যেটা বললেন সবই তো ভালো, সবই তো ভালো, কার্যক্রমগুলো ভালো, কিন্তু ইমপ্লিকেশন নাই। এটাই হলো কথা। দুঃখজনক হলো কি জানেন, আমরা সিভিল সার্জন বা যারা তারা এটা করেন না, মানেন না। আপনার প্রশাসনের লোকজন সেটা মানেন না। ফলে কে কাকে শাসন করবে? যদি বলে একজন জেলা প্রশাসক যদি বলে যে না আপনি ওখানে দায়িত্বপ্রাপ্ত, ওইখানে থাকবেন, সেটা বলতে পারে না কেন? কারণ তিনি নিজেও হলো অবৈধ কাজ করেন। এই অবৈধ কাজ করার বিষয়গুলোকে মনে রাখতে হবে যে আমিও অন্যায় করছি, আমার দায়িত্ব আমি পালন করছি না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম সিভিল সার্জনদের আলোচনা এবং বিশেষ করে চিকিৎসকদের আলোচনা। চিকিৎসা এবং চিকিৎসকের সামনে একজন রোগী যখন যায় তখন নির্ভরতার জন্য যায়, সাহস নিতে যায়। সেই সাহসটাই সবচেয়ে বেশি জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।